সবাইকে। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও। আজকে আলোচনা করব ক্লাস 9 এর পাঠ্য কবিতা কি আকাশে 7টি তারা। জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতাটি নিয়ে। কবিতার মধ্যে কবিতা তো পড়বই, তার সাথে সাথে আরও কি আমরা দেখব বা জানবো সেটা প্রথমেই বলে নিই। কবিতাটি প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন খুব সহজেই এবং শব্দ তার অর্থ সব কিছু আমরা আলোচনা করব। তার আগে আমরা কবি পরিচিতি নিয়ে একটুখানি বলবো, কবিতাটির উৎস সম্পর্কে বলবো এবং কি রকমের প্রশ্ন হতে পারে সেটাও আলোচনা করব আজকের ভিডিওটি। তাহলে আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। চলো। আকাশে 7টি তারা কার লেখা? কবি জীবনানন্দ দাশের লেখা। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বরিশাল শহরে। তার অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা নাম জানি, যেমন রূপসী বাংলা, মহাপৃথিবী, ঝরা পালক ইত্যাদি। তাছাড়াও আরও অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ তার রয়েছে। আজকে আমরা যে কবিতাটি পড়ছি আকাশে 7টি তারা, সেটা কবি জীবনানন্দ দাশের লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে। আমরা জানি জীবনানন্দ দাশ কিন্তু ভীষণই প্রকৃতি প্রেমিক একজন মানুষ ছিলেন। প্রকৃতির সাথে তার সম্পর্ক ছিল ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। প্রকৃতির সাথে তিনি একাত্মভাবে মিলে গেছিলেন। তার জীবনে প্রকৃতি কিন্তু খুবই একটা ভালোবাসার জায়গা। তো আজকের কবিতাটির বিষয়বস্তু ঠিক সেরকমই। আমাদের বাংলা সম্পর্কে কিন্তু তিনি এই কবিতাটিতে আলোচনা করেছেন। বাংলার যে কি মাধুর্য সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে দেখব। চলো তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে দেখব কবিতার 4টে লাইন। প্রথমে আমরা দেখেছি কবিতাটি কিন্তু 14 লাইনের কবিতা, সেক্ষেত্রে আমরা কবিতাটিকে সনেটও বলতে পারি। তাহলে দেখো, প্রথমে আছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কি বলেছেন? যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে। আকাশে তারা কখন ফুটে ওঠে? সন্ধ্যাবেলা। তাহলে যখন সন্ধ্যাবেলা আকাশে 7টি তারা ফুটে ওঠে, তখন তিনি কি করে বসে থাকেন। কোথায়? খোলা আকাশের নিচে, ঘাসের মধ্যে, একদম প্রকৃতির মাঝে। এই আকাশে 7টি তারা কি আমরা কি জানি? আকাশে 7টি তারার নাম। আকাশে 7টি তারা কি বলতো? আকাশে 7টি তারা হলো ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এই 7টি তারার কথা এখানে বলা হয়েছে। এই 7টি তারা হচ্ছে আকাশে ফুটে উঠেছে। কোন সময়? সন্ধ্যার সময়। কবি সে সময় কি করে? একদম প্রকৃতির সাথে একাত্ম হয়ে ঘাসের মধ্যে তিনি বসে থাকেন আর আকাশে তিনি দেখতে থাকেন। তারপর কি বলেছেন? কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা কেমন? কামরাঙা একটা ফল, আমরা জানি। যখন কাঁচা অবস্থায় কামরাঙা থাকে তো সেটার রং হয় সবুজ। কামরাঙা একটু টক জাতীয় ফল, 5টি শির থাকে সেই ফলটির। অনেকেই হয়তো তোমরা জানো, অনেকেই জানবে যে কামরাঙা কেমন হয়, অনেকেই হয়তো সেগুলো খেয়েওছো। তো কামরাঙা যখন পেকে যায় তখন সেটা কেমন হয়? হলুদ রং হয়, তার উপরে একটা লাল লাল আভা, মানে অনেকটা কমলা কালারের কিন্তু কালারটা আসে একদম। তাহলে কামরাঙার রংটা কেমন হয়? এই যে মেঘের রংটা আমরা দেখছি, ঠিক এই মেঘের রঙের মতো, তাই না? ঠিক এই মেঘের রঙের মতো কামরাঙার রংটা। কামরাঙার রঙের সাথে কিন্তু এই যে সন্ধ্যার মেঘটাকে তিনি তুলনা করেছেন, যে প্রকৃতির সাথে, প্রকৃতির যে
একদম সন্ধ্যা, প্রকৃতির আবরণ, প্রকৃতির যে লাল রং, তিনি এই মেঘগুলোকে কামরাঙার লাল রঙের সাথে তুলনা করেছেন। আর কি কেমন, কামরাঙার মেঘটা ঠিক কেমন, যেন মৃত মনিয়ার মতো, মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। কেমন? মৃত মনিয়ার মতো। মৃত মনিয়া, মনিয়া কি? মনিয়া হচ্ছে একটা পাখি, ছোট্ট পাখি হয় মনিয়া পাখি, খুব সুন্দর দেখতে হয়। ওই মনিয়া পাখি যখন মারা যায়, রক্ত পড়ে, সেটা নাকি মনিয়া পাখির রক্ত ভীষণই লাল রং। তো সেটার সাথে, সেই রক্তের সাথে যখন রক্ত গঙ্গার জলের মধ্যে ভেসে যায় গঙ্গাসাগরে, সেই ঢেউয়ের একদম রংটা কিরকম হয়ে যায়? লাল। তো মনে হচ্ছে যেন সূর্যের আলোটা এমনভাবে পড়েছে ওই সময়, সন্ধ্যার সময়, তখন মনে হচ্ছে যেন মৃত মনিয়ার লাল রঙের রক্ত যেন ওই জলের সাথে মিশে গেছে, আর ঢেউটা একদম মনে হচ্ছে লাল রং। আমরা যখন দেখবো সন্ধ্যা যখন নামে, তখন যদি আমরা সাগরের পাড়ে যখন যদি যাই, বা জলের পাড়ে যদি যাই, তখন দেখবো যে জলটাও একদম এইরকম কালারের, লাল কালারের রং, একদম লাল রঙের হয়ে গেছে। তো ওই যে লাল রংটা, তখন কবির কল্পনা, এতটাই কল্পনা তিনি করেছেন, বা তিনি এতটাই মুগ্ধাকারে সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন, যে মনে হচ্ছে যেন মৃত মনিয়ার যে রক্ত সেই জলের সাথে মিশে গেছে, আর তা যেন লাল রঙে পরিণত হয়েছে জলটা দেখতে। ঠিক সন্ধ্যার এই রূপটাকে তিনি এইভাবে বর্ণনা করেছেন। তারপর কি দেখব? আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে কি এসেছে? বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যাটা কেমন? নীল রং, আর শান্ত, একদম অনুগত, শান্ত হয়ে যেন নীল সন্ধ্যা নেমে এসেছে, যাকে কবির কি মনে হয়েছে, যে সন্ধ্যা রংটা যেন একদম নীল রং। তিনি নীল রঙের সাথে তুলনা করেছেন। আকাশটা যেমন নীল হয়, তিনি কিন্তু কালো রং বলেননি, অন্ধকার তো কালো হয়, কিন্তু কালো হয়তো তিনি অন্য কিছুর প্রতীক ভেবেছেন, তার কল্পনা, তাই তিনি নীল রংটাকে এখানে নিয়ে এসছে, নীল রঙের আভা, যেন সন্ধ্যা নীল রং হয়ে নেমে এসেছেন। এভাবে তিনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আর কি বলেছেন? বলেছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কি? কেশবতী কন্যা। কেশ মানে কি? কেশ মানে হচ্ছে চুল। কেশবতী, যার খুব সুন্দর চুল, ঘন চুল, সেই কন্যার কথা তিনি বলেছেন। সে কল্পনা, কল্পনার এক নারী, এক কন্যা, তার কথা তিনি বলেছেন। সে এসেছে যেন আকাশে। কেন? চুল খোলা অবস্থায় রূপসী কন্যা যেন তার চুল এড়িয়ে দিয়েছে, আর সেই চুলের অন্ধকারে পুরো যেন সন্ধ্যা নেমে এসেছে, আকাশ যেন ছেয়ে গেছে অন্ধকারে। সেই তার চুলের ঘন কালো অন্ধকার যেন পুরো আকাশকে ঢেকে দিয়েছে কেশবতী কন্যার। এত সুন্দরভাবে তিনি এগুলোকে বর্ণনা করেছেন, এত অনুভব করেছেন না বাংলাকে তিনি মনে মনে, যে এগুলো দেখলে লাইন বাই লাইন এত ভালো লাগে, তাই না? দিনের আলো নিভে যাওয়ার বিষণ্ণতাকে মৃত মনিয়া পাখির সাথে তিনি তুলনা করেছেন। সূর্যাস্তের পর বাংলার প্রকৃতিতে নেমে এসেছে অন্ধকারকে কবি এক কেশবতী কন্যা বা রূপসী কন্যা, নারীর ছড়িয়ে পড়া কালো চুলের সাথে তুলনা করেছেন। প্রকৃতির অনবদ্য মনোভাব যেন তিনি ঘটিয়েছেন এখানে। তাহলে আমরা এই চারটি লাইন থেকে এটাই বুঝলাম যে কবি কি বলেছেন, যে সন্ধ্যার প্রথমে তিনি 7টি তারার বর্ণনা করেছেন। 7টি তারা যখন আকাশে ওঠে, তখন তিনি ঘাসের মধ্যে যেন বসে আছেন। আর কি করেছেন? তিনি দিনের আলো নিভে যাওয়া সন্ধ্যাটাকে তিনি মৃত মনিয়ার সাথে তুলনা করেছেন, আর কেশবতী কন্যাকে তিনি যেন কি বলেছেন, ছড়িয়ে পড়েছে তার কালো চুলের সাথে তুলনা করেছেন সেই অন্ধকারকে। তাহলে আমরা এখানে এই 4টে লাইনে এটুকুই জানলাম। এবার আমরা পরের অনুচ্ছেদে যাব। আমরা পরের অনুচ্ছেদে আসলাম। পরের অনুচ্ছেদে তিনি কি বলেছেন, যে আমার চোখের পরে, আমার মুখের পরে। কার? কবি। কিসের? চোখের পরে। আচ্ছা, পরে, এখানে পরে আছে, পরের আগে এখানে কি আছে? অ্যাপোস্ট্রফি এস। কেন? পরে মানে তো আগে, পরে আফটার, তাই না? পরে মানে আফটার।
তো আফটার এখানে না, এখানে পরে মানে বোঝাতে চেয়েছেন ওপরে, ওপরে তার মানে কি চোখের ওপরে, আমার মুখের ওপরে চুল তার ভাসে। কার চুল? ওই যে কেশবতী কন্যার কথা বলা হয়েছে, সেই কেশবতী কন্যার চুল ভাসে। অর্থাৎ অন্ধকারটা মনে হচ্ছে যেন কবির চোখের ওপরে, মুখের ওপরে নেমে এসেছে। তিনি অন্ধকার কি চোখের মধ্যে, মুখের মধ্যে অনুভব করা যায়? যায় না, আমরা পারি না, কিন্তু কবি পারেন। অনুভব, অনুভূতি, এখানে সব কিছুই হয় অনুভবের দ্বারা। কবিও কিন্তু সেই অনুভব করেছেন, অন্ধকারটা যেন মনে হচ্ছে চোখের ওপরে, মুখের ওপরে নেমে আসছে সেই কেশবতী কন্যার চুল, তাই না? তারপর কি বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামি ঝরে অবিরত। কি বলছে? যে পৃথিবী তো কোনো পথে কন্যারে কোনোদিন দেখেনি। কি দেখেছে? দেখি নাই অত অজস্র চুলের চুমা। অজস্র চুল, যখন ঘন চুল, অজস্র চুল এসে পড়ে, চুমা মানে কি? মানে চুমু দিয়ে যায়, মানে ছুঁয়ে যায়। কাকে? কোথায়? হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। অর্থাৎ হিজল গাছ, কাঁঠাল গাছ এবং কি গাছ? জাম গাছ। এখানে হিজল গাছ আমরা দেখেছি, জানি আমরা হিজল গাছ কি হয়। হিজল, কাঁঠাল, জাম এগুলো বড় বড় গাছ এবং পাতাগুলো কিন্তু ঘন ঘন। তাই তার ছায়া সেই বড় গাছ, বড় পাতার অন্ধকারগুলো সেই গাছের আড়ালে যেন বেশি অন্ধকার নেমে আসে। যে গাছ হালকা পাতলা হয় তার গোড়ায় কিন্তু অন্ধকার কম হয়, কিন্তু যে গাছ মোটা হয়, পাতা তার মোটা হয়, যে গাছ একটু বড় হয়, সেই গাছের নিচে কিন্তু অন্ধকারটা মনে হয় যেন বেশ গভীর, তাড়াতাড়ি নেমে আসে। তাই ওই হিজল গাছ, তারপর কাঁঠাল গাছ এবং জাম গাছে মনে হয় যেন সেই কেশবতী কন্যা যেন অজস্র চুলের চুমা দিয়ে গেছে, মানে ছুঁয়ে গেছে অজস্র চুল। চুল কি? যেখানে অন্ধকারের সাথে চুলকে তুলনা করা হয়েছে, চুল নেমেছে এবং অন্ধকারও নেমেছে চুলের জন্যে, তো চুলের দ্বারা। তো সেক্ষেত্রে চুল যেই যেন সেই গাছের নিচে নিচে মনে হচ্ছে কি যে চুলগুলো একদম ছুঁয়ে গেছে। এত সুন্দরভাবে তিনি এটাকে বলেছেন। বাংলার এই যে কেশবতী সন্ধ্যার অন্ধকার কবির চোখ মুখ স্পর্শ করে। আর কি করে? পৃথিবীর অন্য কোথাও এমন অপরূপ সুন্দর দৃশ্য বা এমন অপরূপ সন্ধ্যা কোথাও পাওয়া যায় না। যায় না। শুধুমাত্র কোথায় পাওয়া যায়? বাংলায়, আমাদের বাংলার মধ্যে। বাংলার হিজল, কাঁঠাল গাছ, তার সাথে জাম গাছের উপর সন্ধ্যার অন্ধকার যেন সেই কন্যার চুলের, অজস্র চুলের মতো ঝরে পড়ে, চুম্বনের মতো ঝরে পড়ে। আর কি হয়? আর হয়, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসী চুলের বিন্যাসে। কি বলেছে? যে ওই সন্ধ্যার যে এত সুন্দর চুলের বিন্যাসে, সন্ধ্যায় যে এত সুন্দর গন্ধ যে বের হয়, সেটা আমি কিন্তু আগে বুঝিনি, জানিনি। এই বাংলার মধ্যে সেই গন্ধ তার চুলের বিন্যাসের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার স্নিগ্ধ গন্ধ কিন্তু ছড়াচ্ছে চারিদিকে। তার কি অর্থ? অন্ধকার এখানে কোনো ভয়ের প্রতীক নয়, বরং তা মায়ের বা প্রেমিকার আদরের মতো স্নিগ্ধ। ঘনীভূত সন্ধ্যা যখন চেনা গাছপালার উপর নেমে আসে, প্রকৃতি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে। আর কি হয়? কবি বাংলার নিজস্ব রূপের মায়াবী রূপ ধারণ করার কথা তিনি বলেছেন এবং নিজস্ব রূপের প্রতি তার গভীর মুগ্ধতা এখানে প্রকাশ পেয়েছে। বাংলার যে গভীর স্নিগ্ধতা, মুগ্ধতা তাকে কিন্তু ভীষণই আকর্ষণ করেছে। এখানে এটাই প্রকাশ পেয়েছে। তাহলে আমরা পরের অনুচ্ছেদে চলে গেলাম। তারপর কি দেখব? পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটির মৃদু ঘ্রাণ। তাহলে এখানে বাংলার কোনো পথে কি আমরা দেখেছি? কোথায় ছিল? যে বাংলার ঝড়ের রূপসী চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে এই স্নিগ্ধ গন্ধ কিন্তু আমরা পাই। তারপর কি? নরম ধানের গন্ধ। যখন ধান খেতে যখন ধান হয়, যখন কাঁচা কাঁচা থাকে, নরম হয়ে থাকে না, তখন তার একটা আলাদাই সুগন্ধ হয়,
স্নিগ্ধ গন্ধ কিন্তু সেখান থেকে বের হয়, সেই নরম ধানের গন্ধর কথা তিনি বলেছেন। আর তিনি কি বলেছেন? কলমির ঘ্রাণ, হাঁসের পালক। কলমি কি? কলমি শাক, কলমি শাকের কথা বলা হয়েছে, সেই কলমি শাকের গন্ধ, হাঁসের পালক, হাঁসের যে হাঁস তার পালক, তার কি স্বর, স্বর কি? স্বর হচ্ছে নলখাগড়া, জানি আমরা স্বর কি, নলখাগড়া, যেটা সরস্বতী পুজোর সময় দোয়াত থাকে, দোয়াতের উপর যেটা থাকে চাপানো, সেটাই হচ্ছে আমাদের স্বর। স্বর কি? তো মোটামুটি বুঝলাম। এখন পুকুরের জল, চাঁদা, সরপুটি, মৃদু ঘ্রাণ। পুকুরের জল তো আছেই, পুকুরের জলেরও ঘ্রাণ আছে, তার সাথে কি? চাঁদা, সরপুটি। চাঁদা সরপুটি কি? এক ধরনের মাছ, চাঁদা এক ধরনের মাছ, সরপুটি এক ধরনের মাছ। তো তাদের এক যে মৃদু ঘ্রাণ, তার কথা তিনি বলেছেন, সেটা তিনি অনুভব করেছেন। আর পুকুরের জলের কথা, পুকুরের জলের যে ঘ্রাণ, তার তিনি অনুভব করেছেন। হাঁসের পালকের, তার সাথে সাথে কলমির ঘ্রাণ, তিনি সব কিছু কিন্তু এত সুন্দরভাবে নোটিস করেছেন, অনুভব করেছেন, অনুভূতি তার যেন একদম চুইয়ে পড়ছে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা। কিশোরী যখন চাল ধোয়, ভাত রান্না করার আগে, তা পুকুরে যখন চাল ধুয়ে নেয় বা চাল ধুয়ে নিয়ে যায়, তার যে হাতটা, সেটাও কিন্তু চাল ধোয়ার হাতের যে একটা সুগন্ধ, স্নিগ্ধ তার গন্ধ। আর কি? শীত হাতখানি, মানে যখন চাল ধোই তত ঠান্ডা হয়ে যায়, এই শীত ঠান্ডা হাতখানা। আর কি? কিশোরের পায়ে দলা মুঠা ঘাস। কিশোরী মানে কি? কিশোরী মানে হচ্ছে যারা এখন ক্লাস 9-এ পড়ো, তারাই কিশোরী, টিনেজ যেটাকে বলা হচ্ছে, সেটাকে তারা কিশোরী। কিশোর ছেলের কথা, কিশোরী মেয়ে, তাই না? তো কিশোর, আর কিশোরের কি বলা হয়েছে? পায়ে দলা মুঠা ঘাস, অর্থাৎ মাঠের মধ্যে যে বড় বড় ঘাসগুলো হয়, এই যে সেটা পায়ে দোলে, এই যে পায়ে দলার পরে সেই ঘাসগুলো যখন তারা যখন মাঠে ঘাটে খেলা করে বেড়ায়, দৌড়ে দৌড়ি করে বেড়ায়, তখন কি হয়? সেই ঘাসগুলো কিশোরের পায়ে দলে যায়, দলার ফলে সেই ঘাস থেকে কিন্তু একটা স্নিগ্ধ গন্ধ বার হয়, সেটার গন্ধের কথা বলা হয়েছে, তাই না? তিনি কি বলেছেন দেখো, আমরা আরেকবার দেখে নেব। বাংলার বাতাসে মিশে আছে এসব গন্ধ, কি? ধান, কলমি শাক, হাঁসের পালক, সরবন, পুকুরের জল, চাঁদা, সরপুটি মাছের হালকা গন্ধ, আর চাল ধোয়া কিশোরীর ভেজা হাত, কিশোরের পায়ে মারানো মুঠা ঘাস, এসব আরো আছে। কিন্তু এখানে কবি দৃশ্যমান জগতের গণ্ডি পেরিয়ে গন্ধের যে একটা মাধ্যম চিত্রকল্প তিনি তৈরি করে নিয়েছেন, সেটা কিন্তু আশ্চর্যজনক। সাধারণ লতাপাতার গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের তুচ্ছ উপাদানগুলোর মাঝে যে বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে, এটি কিন্তু তারই এই অসাধারণ ইন্দ্রিয় গ্রাহ্য প্রকাশ। তিনি ইন্দ্রিয়ের দ্বারা এটা যে তিনি অনুভব করেছেন এবং সেটাকে প্রকাশ করতে পেরেছেন, আমরা তাতেই কিন্তু মুগ্ধ। তারপর আরো বলেছেন কি? যে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বটের ফল, বট গাছে বটের যে ফল হয় লাল লাল গোল গোল ছোট্ট ছোট্ট, সেগুলো পড়ে যায় পেকে। সেগুলো যখন পড়ে যায় পেকে, তখন কিন্তু সেগুলো মারিয়ে যায়, সেই ফল তো আর কেউ খায় না, সেগুলো মারিয়ে চলে যায় কোথাও, এদিক ওদিক পড়ে যায়, ফেটে যায়, কেউ পা দিয়ে মারিয়ে যায়। তখন তার যে ব্যথিত, তখন যে সে যে ব্যথাটা পায়, তার যে নীরবতা, কেন বলেছে সে তো কথা বলতে পারে না, তার নীরবতা ব্যথা, সেটা যে ফুটে উঠেছে, তিনি তার ক্লান্ত নীরবতা ব্যথার কথা তিনি এখানে প্রকাশ করেছেন, তার গন্ধ অনুভব করেছেন। ভাবা যায় আমরা কি কখনো এগুলো ভাবতে পারি না? আমাদের মাথায় এগুলো আসে, কিন্তু কবি এগুলো ভাবেন। এগুলো ভাবতে গেলে আমাদের প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে এবং প্রকৃতির প্রতিটা জিনিসকে অনুভব করতে হবে, তবেই কিন্তু আমরা একটু হলেও এই অনুভূতিটা পাবো। কবির মতো অত পাবো না, কিন্তু একটু হলেও পাবো। যাই হোক, এরই মাঝে বাংলার প্রাণ। তা কার মাঝে বাংলার প্রাণ? এরই মাঝে। এর মাঝে মানে আমরা যা যা এতক্ষণ পড়লাম, কি কি?
ধান, কেশবতী কন্যা, ধানের গন্ধ, কলমি, সর, বন, তার সাথে চাঁদা সরপুঁটি মাছ, কিশোরীর চালে চাল ধোয়া হাত, কিশোরের মুথা ঘাস এবং বটের এই যে ফলের ব্যথিত ক্লান্ত নীরবতার যে প্রকাশ, সেইগুলোর মাঝেই কিন্তু বাংলার প্রাণ। এগুলোই বাংলা, এগুলোর মাঝেই আমরা বাংলার প্রাণ খুঁজে পাই। আর কোথায় এগুলো খুঁজে আমরা পাবো না, শুধুমাত্র বাংলাতেই পাবো। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। তাহলে কি আকাশে এই যে 7টি তারা যখন ফুটে ওঠে তখন আমরা টের পাই। আবার তিনি এটা বলেছেন, সারাদিনের কর্মব্যস্ততার পর গ্রাম বাংলার যে অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে, তিনি তার মধ্যে এক বিষাদ রয়েছে। সবাই ব্যস্ত থাকে বাংলায় সব জায়গাতে, কিন্তু বাংলায় যখন তার সন্ধ্যা নেমে আসে তখন অপূর্ব তার একটা বিষাদ থাকে। কিন্তু এই বিষাদ শূন্যতা নয়। কেমন? প্রকৃতির এই রূপ রস গন্ধে নীরব ঐক্যতানের মাধ্যমেই কবি নিজের দেশে নারীর স্পন্দন টের পান। তিনি প্রকৃতিকে এতটাও ভালোবাসেন, এইগুলোর মাধ্যমেই তিনি কিন্তু তার নারী, তার যে অস্তিত্ব রয়েছে তার কিন্তু তিনি টের পান। এটাই আমাদের কবিতা। আচ্ছা, আমরা কবিতাটি পড়লাম এবং বুঝলাম, অবশ্যই বুঝলাম। তার সাথে আমি বলেছিলাম যে আমরা কবিতাটি পড়বো, তার সাথে কিছু কোয়েশ্চেন আমরা বলবো, যে এখান থেকে কোয়েশ্চেন এভাবে হতে পারে। এবার আমরা দেখলাম যে কবিতাটি আমরা জীবনানন্দ দাশের প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার হৃদয় স্পন্দন, তার ভালোবাসা, প্রকৃতির প্রতি তার যে স্নেহ, মায়া, মমতা, সবকিছু আমরা দেখলাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কবির প্রকৃতি প্রেম সম্পর্কে কবিতা থেকে যা জানো উল্লেখ করো নিজের ভাষায়। এটা কিন্তু আসতেই পারে, 1 নাম্বার। 2 নাম্বার, দেখো এই যে 7টি তারা কি কি আসতে পারে প্রশ্ন। কামরাঙা কেমন ফল? মৃতমনিয়া, কেন কথা বলা হয়েছে মৃতমনিয়া? কি মৃতমনিয়া পাখি কি হয়? কেশবতী কন্যার উল্লেখ করো, কেশবতী কন্যা কথা কেন বলা হয়েছে তার প্রসঙ্গ উল্লেখ করো এবং তার সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার এখানে মুখের পরে চোখের পরে কেন বলেছেন আর কি বলেছেন। তারপর কি হিজল, কাঁঠাল, জাম, অবিরত, জানি না দেয় তো স্নিগ্ধ স্বরের রূপসী চুলের বিন্যাসে। আচ্ছা, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে এই যে বললাম রূপসী কন্যার বর্ণনা দাও, কেন বলেছেন, কিভাবে বলেছেন। আবার এখান থেকেও আসতে পারে, পরে আবার দেখো এটাও আসতে পারে যে কোন কোন জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন, কি কি প্রসঙ্গ তিনি এখানে নিয়ে এসেছেন। এই যে যেমন নরম ধানের গন্ধ, কলমি, হাঁসের পালক, এগুলো তখন বলতে হবে। তার সাথে আবার মুথা ঘাস, এগুলো আছে। আর এটাও আছে যে এরই মাঝে বাংলার প্রাণ। এখান থেকে বড় কোশ্চেন দেয়, বড় প্রশ্ন আসে যে এরই মাঝে বাংলার প্রাণ বলতে কি বুঝিয়েছে, তার মানে কি, এভাবে লাইন তুলে কিন্তু দিতে পারে। আর তাছাড়া তো নামকরণ বলতেই পারে যে নামকরণ কি, তখন এরই মাঝে বাংলার প্রাণ যদি বলি আমরা পুরোটাই বলতে হবে যে আমরা এই যে এতক্ষণ যা যা পড়লাম, হাঁসের পালক, নরম ধানের গন্ধ, কলমি, শাক, চাঁদা সরপুটি, মৃদু ঘ্রাণ, তারপর হচ্ছে কিশোরীর চাল ভেজা হাত, তারপর কিশোরের মুথা ঘাস মারানো, তার সাথে আর কি লাল লাল বট ফলের যে ব্যথিত নীরবতা, সেগুলো হচ্ছে এর মাঝেই কিন্তু কি বাংলার প্রাণ। এটাই। তাহলে এখন অবধি আমরা কি দেখলাম, যে দৃশ্যমান রূপ আমরা দেখলাম, তার সাথে কি দেখলাম পুরোটা একটুখানি আমি বলে নিই কি কি দেখলাম, ঠিক আছে। দৃশ্যমান রূপ কিসের? কামরাঙা, লাল মেঘ, নীল সন্ধ্যা, কেশবতী কন্যা, আকাশে 7টি তারা, অর্থাৎ কি মহাজাগতিক স্কেল থেকে প্রকৃতির কি মানবী হন। তারপর কি স্পর্শ ঘ্রাণ, ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, পুকুরের জল, কিশোরের ভেজা হাত, পায়ে দলা মুথা ঘাস, মাটির কাছাকাছি
গ্রামীণ যে জীবনের বাস্তব উপাদান। ঠিক আছে, এইভাবে কিন্তু দিতে পারে। যাই হোক, তাছাড়া আর কি অন্তর্নিহিত উপলব্ধি কি হয়েছে শেষ পর্যন্ত? ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা বাংলার প্রাণ। তাহলে বাংলার রূপ ও ঘ্রাণের যদি মানচিত্র দেওয়া হয় তখন কিন্তু আমাদের এইভাবে বলতে হবে যে বাংলার রূপ বিশ্লেষণ করো এবং ঘ্রাণের মানচিত্র দাও, তখন আমরা এইভাবে বলবো। আশা করি সবার কবিতাটি বুঝতে অসুবিধা হয়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের কবিতাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, পরের কবিতার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।